এই তোর সমস্যা কি? কিছুক্ষণ আগেই তো ভার্সিটিতে দেখা হলো, হঠাৎ কল দিয়ে ডেকে আনলি যে? তোর কি শরীর খারাপ নাকি? কয়টা বাজে? 3:40। ওকে, তুই অপেক্ষা কর, আমি আসছি। মানে কই যাবি? নিশা নাটকীয়ভাবে মুখের ভঙ্গি দেখিয়ে বলল, টং টং শিখতে যাব। গিটার বাজানো শিখতে যাবি এটা বললেই হয়, এত নাটক করা কি আছে? কিন্তু আমাকে ডেকে আমার সময় কেন নষ্ট করতে গেলি? কারণ আপনি যাবেন আমার সাথে, ম্যাডাম। যা, মজা করিস না। আমি মরে গেলেও যাব না তোর সাথে। মনে আছে ছোটবেলায় তোর সাথে নাচ শিখতে যেতাম, কিন্তু তুই নাচ শিখতে না গিয়ে পুরো পাড়া ঘুরে বেড়াতি। তারপর এগুলো যখন মা জানতে পারলো যে আমি নাচ শিখতে না গিয়ে তোর সাথে পাড়া বেড়াতাম। নিশা হু হু করে হেসে উঠল। বোন, বিশ্বাস কর, এবার আর কোনো ভণ্ডামি করব না, প্রমিস। ডাইনিং রুমে বর্ষা অপেক্ষা করছে আরমিনদের জন্য। আহিয়ান বলেছিল তার নাকি আসবে। সময় যেতে না যেতেই কলিং বেলের শব্দ আসলো বর্ষার কানে। এখন কে পাই বর্ষাকে? এক দৌড়ে ব্যাঙের মতো চলে গেল দরজা খুলতে। তা দেখে বর্ষার চাচি রান্নাঘর থেকে চেঁচিয়ে বলল, আরে আস্তে যা, পড়ে যাবি তো বর্ষা। আরে কিছু হবে। মুখ থেকে কিছু উচ্চারণ হওয়ার পূর্বেই ঠাস করে পড়ল। ব্যথা পেয়ে মৃদু আহ করে উঠল বর্ষা। নিশা আরমিনকে মাথায় মেরে পড়ল, আরে বোন, মুখটা একটু ঠিক কর, শ্বশুর বাড়িতে আসছিস তুই, মৃত বাড়িতে না। আরমিন নিশার মুখে সামনে আঙ্গুল দেখিয়ে বলল, তোকে আমি জীবনেও মাফ করবো না, পায়ে ধরেও না। এত বড় একটা ধোকা আমাকে দিতে পারি, বেয়াদব বেরি। নিশা আঙ্গুলটা সরিয়ে বলল, তোকে আমি প্রেম করার সুযোগ করে দিচ্ছি, আর তুই আমাকেই ধমকাচ্ছিস। নিশা! বোন চুপ কর, তোর শ্বশুর বাড়ির লোকজন ওয়েলকাম করার জন্য দরজা খুলছে, একটু ভদ্রভাবে সবার সাথে মিশবি। আরমিন বিরক্তভাবে বসে আছে সবার সাথে। নিশা কৌশল বিনিময় করার পর নিশা চলে গেল আইহানের রুমের দিকে। আর বর্ষা কিছুক্ষণ তার সাথে আড্ডা দিয়ে নিজ রুমে চলে গেল, কারণ কিছুক্ষণ আগে সে নাকি পড়ে গেছিল, তাই তার শরীর ব্যথা করছে। আর বাকি রইল আহিয়ানের মা। তিনি এই মুহূর্তে রাতে খাবার তৈরি করছেন। আর বাকি সব সদস্যরা নাকি কোথায় দাওয়াত খেতে গেছে। আস্তে আস্তে রাত হবে। রান্নাঘর থেকে মিসেস নুসরাত বলে উঠল, মামুনি, তুমি কি বিরক্ত হচ্ছ? তুমি কিন্তু চাইলে বাড়িটা ঘুরে দেখতে পারো। দাঁড়াও, আমি বর্ষাকে ডাকছি। না, তার দরকার নেই, আমি একদম ঠিক আছি। ওর তো শরীর খারাপ, আর সে একটু রেস্ট নিতে গেছে। নেই না আন্টি? ওকে, তাহলে তুমি একটু বসো, আমি আসছি। মৃদু বাতাস, চারদিকে সুন্দর একটা ওই। নিশা খুব মনোযোগ দিয়ে আইহানের প্রতিটা শব্দ শুনছে। কি সুন্দর করে ছন্দগুলো উপস্থাপন করছে, যা দেখে নিশা অবাক হচ্ছে। অনেকক্ষণ কম্পিউটার অফিসে কাজ করার পর রিয়ান হাঁপিয়ে গেছে। সে খুব বড় করে নিঃশ্বাস নিল। আরমিনের সাথে বিয়ে হওয়ার পর রিয়ান কোম্পানিতে জয়েন করেছে। এখন সে তার বাবা ও চাচার সাথে কাজ করে তাদের চৌধুরী কোম্পানিতে। রিয়ান হতাশ নিঃশ্বাস ফেলে বলল, শুধু একটা বউয়ের জন্য 24 বছর পড়াশোনা করে এখন জব করতে হচ্ছে, কিন্তু যার জন্য এত কিছু সে একটা কল করে আমার করেও না। এক কাপ কফি হলে ভালো হতো। চাই একটা কফি বানিয়ে নিয়ে আসি। রিয়ান দেওয়াল ঘড়ির টাইম দেখে 5টা হবে। কিছুক্ষণ পর সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতেই চোখাচোখি হলো একজোড়া চোখের সাথে। সাদা কামিজ, গলায় দিয়ে ওনাটা জড়ানো, চুলগুলো বেনি করা রিয়ানের সাথে। এভাবে চোখে হওয়াতে আর্মিনের খুব লজ্জা লাগলো। উপর থেকে মিসেস নুসরাত রিয়ানকে উদ্দেশ্য করে বললেন, রিয়ান বাবা, নিচে এসেছ? যখন আমি আর নিচে যাচ্ছি না, ঘরে যাচ্ছি রেস্ট নিতে, তুমি বরঞ্চ আরমিনকে সময় দাও। তিনি চলে গেলেন নিজের রুমে। রিয়ান আর্মিনের দিকে তাকিয়ে বাঁকা হাসলো। তা দেখে আর্মিন ভুরু কুঁচকালো। এলোমেলো কণ্ঠে কিছু শব্দ জড়ালো। উপন্যাসের নায়কদের মতো এমন বাঁকা হাসটো কেন, আর বাঁকা চোখে কেন দেখাচ্ছে ওনাকে? কি উপন্যাসের নায়কদের মতো ভূতে ধরেছে নাকি? ব্যাপারটা জটিল মনে হচ্ছে। রিয়ান মুচকি হাসি দিয়ে আর্মিনকে উদ্দেশ্য করে বলল, অবশেষেই তুমি চলেই আসলে, আমার ঘরের বউ। এখন থেকে আমার সব দায়িত্ব তোমার। এই কি জাতা বলছেন? আমি শুধু এখানে নিশার জন্য এসেছি, আপনার সাথে ঘর ঘর খেতে আসিনি। আমি কি একবারও বলেছি তুমি ঘর ঘর খেলতে আসছো আমার সাথে? থাক,
তোমাকে আর কষ্ট করে বলতে হবে না, আমি বুঝি তোমার লজ্জা করছে এইসব বলতে। আরমিন আঙ্গুল তাক করে কিছু শাসিয়ে বলতে চাইলে রিয়ান তার আগে রিয়ান তাক করা আঙ্গুলটা নামিয়ে সোফায় আরাম করে বসে পড়ল। কফি খাবে? আরমিন হ্যাঁ না কিছু বলল না। মোবাইলে উচ্চস্বরে গান চলছে আর এদিকে নিশার আরমিন খাটের উপর নাচ করছে, যেটাকে নাচ বলে অসম্মান করা হবে। তারা দুজন রীতিমতো পাগলামি করছে। চৌধুরী বাড়ি থেকে যখন তারা আসলো রাত হয়ে গেছে, তাই আরমিন আজ নিশার বাড়িতে থেকে গেছে। এর জন্য নিশার আরমিন এতটা খুশি। অনেকক্ষণ নাচ করার পর দুজন হাঁপিয়ে কাঠের উপর ঠাস করে শুয়ে পড়ল। আরমিন জল কণ্ঠে বলল, কি আশ্চর্য দেখ, কিছুদিন আগে একা ছিলাম আর এখন দেখ আমার পুরা জীবনটার সাথে জড়িয়ে গেল একটা ছেলে, যে বর্তমানে আমার হাজবেন্ড। ওগুলো ভাবলে আসলেই আমার অনেক অবাক লাগে। বোন, ছোটবেলায় আমিও এইগুলো চিন্তা করতাম। মেবি বয়স তখন 15+ হবে। একটা সময় আসবে যখন আমাকে পুরা জীবনের সাথে একটা ছেলে জড়িয়ে থাকবে। আচ্ছা, বিয়ের সময় তোর ফিলিংস কেমন ছিল ইয়ার? আমার খুব জানতে ইচ্ছে করছে। আরমিন মুখ ফ্যাকাশে করে বলে উঠল, বোন, বলিস না, মনের সাথে যুদ্ধ করে এই বিয়েটা করেছি। কি হয়েছিল জানিস? ব্রেন বলছিল না করতে, মন তো বলতেছিল একবার বাবা মার দিকে দেখ, তারা কতটা আশা নিয়ে তাকিয়ে আছে তোর দিকে। নিশার কপালে ভাঁজ পড়ল আরমিনের উত্তর শুনে। আর ইয়ার ফিলিংস কেমন ছিল এটা বলছি, যুদ্ধের কথা না। কবুল বলার সময় তোর অনুভূতি কেমন হয়েছিল সেটা জিজ্ঞেস করছি। নিজেও তো বুঝতে পারিনি কি হচ্ছে নিজের সাথে, তোকে কি করে বলবো? রাত 3টা। নিশার কানে আরমিনের ফিস ফিস সব কথা বলার শব্দ আসছে। 8টার মাঝখানে রিয়ান জিজু কল করেছিল। নিশা কথা বলছিল 2-3 মিনিট হবে হয়তো, কিন্তু তারপর আরমিনের সাথে করে বলতে আছে তো আছেই, তার কথা শেষ হওয়ার কোনো নামই নেই। নিশা বুঝে গেছিল আজকে আর তার আড্ডা দেওয়া হবে না আরমিনের সাথে। মনে একরাশ অভিমান নিয়ে নিশা শুয়ে পড়েছিল, কিন্তু এখন তার ধৈর্যের পাহাড় ভেঙে চুরমার হয়ে গেছে। মাথার উপর থেকে বালিশ নিয়ে অদূরে ছুঁড়ে মারল নিশা, যা ঠিক আরমিনের মাথায় পড়ল। অদ্ভুত এই আক্রমণে আরমিন হকচকিয়ে গেল। আইফোনটা পড়ে গেল, যেটা আরমিনের জান। ফোনের ওপাশ থেকে কাঙ্ক্ষিত মানুষটা হ্যালো হ্যালো করছে, যা শুনে আরমিন তাড়াতাড়ি মোবাইলটা হাতে নিল। কাঙ্ক্ষিত মানুষটাকে কিছু উত্তর দিবে তার আগেই ছেদ কণ্ঠে নেশা আরমিনকে শাসিয়ে বলল, ইয়াদ্দব বেডি, ঘুমোতে দিবি আমাকে? জানিস না আমার ঘুম আসে না, কত কষ্ট করে আমি ঘুম আনি জানিস? একটু ঘুমের জন্য পাড়ি দিতে যাচ্ছিলাম, তোর জন্য সব জাহান্নামে গেল। এক একটা কাগজ ছুঁড়ে ফেলছে আবির। ভেবেছিল খুব সহজে সে পেয়ে যাবে যেটা সে খুঁজছে। আর এইসব পাগলামি অদূরে বসে থাকা মেঘ দেখছে আর মিটমিটি করে হাসছে। মনে মনে তার খুব খুশি। আকাশ ছোঁয়া, কিন্তু দুঃখের বিষয় খুশিটা বেশিক্ষণ টিকল না। তার আগে আবির মেঘকে গরম কণ্ঠে ডেকে উঠল, যা দেখে মেঘের হৃদয় ঠকঠক করে আওয়াজ করছে। এই মেয়ে, এটার সাথে এখানে সবগুলো লেখা মিলিয়ে দেখো। মেঘ, কি? আমার একটা নাম আছে মেঘ। সুন্দর করে বলুন, তারপর ভেবে দেখব করব কি না। আবির পকেট থেকে কাঙ্ক্ষিত জিনিসটা বের করে ধরলো, তারপর সিগারেটটা মুখে নিয়ে আকাশের দিকে ধোঁয়া ওড়ালো। তুমি অনেক বোকা, সবসময় বোকাদের মতো কথা বলো। আমি বোকা হলে আপনি বোকার উপরে যা আছে তা। মেঘ আনমনে খুব বিরক্ত। কখন থেকে আবির তাকে খোঁজাখুঁজি কাজে লাগিয়ে দিয়েছে আর নিজে সিগারেট খোরদের মতো সিগারেট খাচ্ছে। এভাবে খুঁজছে কেন? যেটা উনি খোঁজার জন্য উঠে পড়ে লেগেছেন ওটা তো এখানে কখনো পাবো না আমি, কারণ আসলে ওটা তো আমি লিখেছিলাম পাগলামি করে। আচ্ছা, এভাবে আর কতদিন পালাবো ওনার কাছ থেকে? একদিন না একদিন তো সব কিছু সামনে আসবে। মেঘ মিনমিন করে আবিরকে প্রশ্ন করলো, কে এসে যাকে এভাবে খুঁজছেন? জানি না কে সে। তাহলে এভাবে? মেয়েটা আমাকে অনেক জ্বালিয়েছে, আমার শুধু দেখতে ইচ্ছে করে। কে সে? নীলা যে এত বছর ধরে পিছনে পড়ে আছে। হয়তো আপনাকে ভালোবাসে। হয়তো না, ও আমাকে সত্যি ভালোবাসে। 1 মিনিট। আবির মেঘের চোখের সাথে দৃষ্টি মিলালো, যা দেখে মেঘ কিছুটা নার্ভাস হয়ে পড়ল। মেঘ দৃষ্টি সরিয়ে আশেপাশে দৃষ্টি রাখলো।
তুমি কি করে জানলে যে ও আমাকে ভালোবাসে? মেঘ কোনো মতো জঘন্যতম একটা মিথ্যা বলে দিল যার কোনো বাস্তব নেই। আসলে আরমিন বলেছে, আমি ওকে কালকে রাতে বললাম আপনি একটা মেয়েকে খুঁজছেন। তারপর জিজ্ঞেস করলাম রিয়ান ভাইয়া কিছু জানে কিনা। আবির সন্দেহের দৃষ্টিতে মেঘের দিকে তাকালো। তা দেখে মেঘ অদ্ভুত একটা প্রশ্ন করলো। এইভাবে তাকান কেন? খেয়ে ফেলবেন নাকি? খেয়ে নিব, লাগতে আসবে না। আমার সাথে বোকা মেয়ে। আপনি কি বাঘ নাকি যে খেয়ে ফেলবেন? আবির একটা ধমক দিল। চুপ, একদম আমার সাথে তর্ক করতে আসবে না। এমনিতে নিচে মরি নিজের জ্বালায়, এবার পাই ওই মেয়েটাকে। কেন আবির ভাই, পেলে কি করবেন? শুকনো ঢোক গিলে মেঘ বলল। একবার পাই ওই মেয়েটাকে, একসাথে 10টা থাপ্পড় দিব, ভালোবাসা একেবারে বের করে দিব। একটু বেশি হয়ে যাচ্ছে না আবির ভাই? শোনো মেয়ে, আমাকে শেখাতে আসবে না। যে কাজটা দিয়েছি সেটা করো। মেঘের মনে ভূমিকম্প চলচ্চিত্র নির্মাতা করেছে। কি হবে সামনে? সে কি আবার সব হারাবে? চারপাশে মনোরম পাহাড়, সারি সাদা তুলোর মতো মেঘের ভ্যালি আপনাকে মুগ্ধ করবেই। সাজেক এমনই আশ্চর্যজনক জায়গা যেখানে একই দিনে প্রকৃতির 3 রকম রূপের সান্নিধ্যে আপনি হতে পারেন চমৎকৃত। কখনো বা খুব গরম অনুভূত হবে, তারপর হয়তো হঠাৎ বৃষ্টিতে ভিজে যাবেন, কিংবা চোখের পলকে মেঘের ঘন কুয়াশার চাদরে ঢেকে যাবে আপনার চারপাশ। প্রাকৃতিক নিসর্গ করে তুলোর মতো মেঘের পাহাড় থেকে পাহাড়ে ওড়াউড়ি খেলা দেখতে সাজেক আদর্শ জায়গা। কংলাক পাহাড় হচ্ছে সাজেক ভ্রমণে আসা পর্যটকদের কাছে প্রধান আকর্ষণ। আর সাজেক ভ্যালির শেষ গ্রাম কংলাক পাড়া, লুসাই জনগোষ্ঠীর অধ্যাসিত এলাকা। কংলাক পাড়া থেকে কর্ণফুলী নদী উৎপত্তি স্থল ভারতের লুসাই পাহাড় দেখা যায়। চাইলে রুইলুই পাড়া থেকে 2 ঘন্টা ট্রেকিং করে ঝকমক ঝর্ণা দেখে আসতে পারবেন। সুন্দর এই ঝর্ণাটি অনেকের কাছে পিতাম তৈশা ঝর্ণা বা সিকাম তৈশা ঝর্ণা নামে পরিচিত। বর্তমানে নিশা ভার্সিটি ট্যুর এই সাজেক ভ্যালি আসছে। তারা এখন সাজেক রুন্ময় রিসোর্টে আছে। সাথে মেঘ আর্মিনও তাদের বর্তমানে 3 দিন, এর মধ্যে 2 দিন চলে গেছে। আজই তা ঢাকা চলে যাবে। তাই নিশা তার জিনিসপত্র গোছাচ্ছে, সাথে কিছু পরিকল্পনা করতেছে। 3 বান্ধবী এক রুমে, তারা 2 দিন একসাথে থেকেছে এখানে। কিন্তু এই মুহূর্তে 3 জনের মনে 3 চিন্তা। আরমিন চিন্তা করছে রিয়ানের কথা, কারণ আজকাল রিয়ানকে নিয়ে ভাবতে তার ভালোই লাগে। আর মেঘ একবার এইদিকে যাচ্ছে তো আরেকবার বসছে, একবার চিত হয়ে শুয়ে পড়ছে। নিশা হতাশ নিঃশ্বাস ফেলল। বেচারি নিশাকে সব বলেছে, কিভাবে সে আবিরকে বিরক্ত করে, আর এখন আবির তাকে পাগলের মতো খুঁজছে। এসব ভেবে মেঘের যাতা অবস্থা। আবির যদি তাকে সত্যি সত্যি 10টা থাপ্পড় দেয়, কল্পনায় আসতেই সে গালে হাত দিয়ে শোয়া থেকে উঠে বসে পড়ল। পাগলের মতো চিৎকার করে মেঘ স্পষ্ট করে বলল, না না, আমি এটা হতেই পারে না। আল্লাহ বাঁচাও, এবারের মতো আর জীবনেও করব না। মেঘের এরকম পাগলামি দেখে আরমিন কল্পনার জগৎ থেকে বাস্তবে ফিরল। আরমিন এলোমেলোভাবে মেঘকে জিজ্ঞেস করলো, আরে আরে কি হচ্ছে? এদের 2 জনের আচরণ থেকে নিশা নিজের কপালে থাপ্পড় মেরে বলল, তেমন কিছু হয়নি, শুধু আমার বাসর হয়েছে, এর চেয়ে আর বেশি কিছু হয়নি। আর 2 মিনিট পর বাচ্চাও ডাউনলোড হবে, শুধু এতটুকু, আর কিছু হয় নাই। মেঘ আর আরমিন একে অপরের দিকে তাকিয়ে নিশার দিকে তাকিয়ে মুখ ভেঙচি মারল। সাজেক ঘুরতে এসে যদি পাহাড় ভ্রমণ না করে, তাহলে সাজেকের সৌন্দর্য কেউ অনুভব করতে পারবে না। নিশা পাহাড়ের উপরে উঠতে উঠতে হাঁপিয়ে গেছে। তার দম যায় যায় অবস্থায়। কোনো মতে সে ব্যাগ থেকে পানি বের করে খেলো, আর পারল না, বসে গেল সে। আরমিন আর মেঘ বাকিরাও চলে আসলো। তার এই অবস্থা থেকে সবাই হুক করে হেসে দিল। মেঘ গায়ে নুনের কাটা ছিটা দিয়ে নিশাকে বলল, আরে যাও সবার আগে, সুপারম্যান না তুমি? এক এক করে সবাই চলে গেল। অসহায়ের মতো বসে থাকলো নিশা। তখন বাকিরা হাঁপিয়ে গেছিল, তাই একটু রেস্ট নিচ্ছিল। কিন্তু নিশা সবাইকে বলেছে, ভাত খাই কি, খেয়েও আসিনি, এতটুকুই এসে হাঁপিয়ে গেলে? তোমাদেরকে কোন গাধা বলছে পাহাড়ে এই ভ্রমণ করতে? নিশার প্রাণ যায় যে অবস্থা। এখন যে আবার বোতল বের করে সব পানি খেয়ে ফেল। পানি শেষ
তাই সে বোতলটা অদূরে ছুঁড়ে ফেলো, যা গিয়ে পড়ল আইয়ানের পায়ে। আইয়ান রাগে গজগজ করে নিশাকে শাসিয়ে বলল। এই বেয়াদব মেয়ে, মাথা কি বুদ্ধি নেই? নিশা কিছু বলল না। আইয়ান নিশাকে পাশ কাটিয়ে চলে গেল। আবার কিছু একটা ভেবে হাত বাড়ালো নিশার দিকে। তা দেখে নিশা মুখ ভেঙে বলল, চলে যান, আমি তো বিয়ান্তব। আকাশে নীল যেন এখানে এসে দিগন্ত ছুঁয়েছে। চারপাশে যত দূর দৃষ্টি যায় ছোট বড় সবুজ পাহাড়। উপর থেকে দৃষ্টি মেলে যেন সবুজ সমুদ্রের ঢেউ। একটি থেকে আরেকটি পাহাড়ের সাথে যেন আটকে আছে সাদা মেঘের ভেলা। সবাই গ্রুপ ছবি তুলছে, নিজেদের মতো আনন্দ করছে। আর নিশা থেকে পাইকে টিকটিক ভিডিও ব্লগ ছবি সব কিছু করিতেছে। আর আইয়ান আদরে দাঁড়িয়ে নিশাকে দেখছে। কার সাথে যেন নিশার মুখের খুব মিল পায়। পাশে কারোর উপস্থিতি অনুভব করে, যে কারণে সে দৃষ্টি সরিয়ে নেয় নিশার থেকে। বেবি, বিরক্ত হলো আইহান। মেয়েটাকে ঠাটিয়ে থাপ্পড় দিতে ইচ্ছে করলো তার। বেবি চলো কাপার পিক তুলি। থাপ্পড় চিনিস? তোর ভাই হয় আমি। সে তো ফুফাতো ভাই। একদম ন্যাকামি করবি না নোর। রাগে দৃষ্টি ফেলো মিলি নিশার দিকে, তারপর বিড়বিড় করে স্পষ্ট উচ্চারণ করলো, এই নেশার জন্য তুমি আমার সাথে এমন ব্যবহার করো, তাই না? দেখে নিব একে আমি। অদূরে দাঁড়িয়ে থাকা আইহানের দিকে তাকিয়ে মুচকি হাসলো মিলি। ভালোবাসি তোমাকে বেবি। রাত 10টা। সবাই সবার মতো নিজেদের ব্যাগ নিয়ে নিজেদের জিনিসপত্র নিয়ে রিসোর্ট থেকে বেরিয়ে আসলো। গাড়ি চলছে আপন গতিতে। হঠাৎ আবির কান থেকে হেডফোন সরিয়ে বলল, আহিয়ান কই? যা সবাই শুনতে পেল। আবির চারিদিকে চোখ রাখে। তারপর কিছুটা গোলমাল মনে হলো, তাই তারপর যারা আসছে তাদের নাম চেক হলো। তারপর স্পষ্ট বলল, আরো একজন মিসিং। যা দেখে রিহান কপালে হাত রেখে বলল, কে সে? আবির মেঘের দিকে তাকালো। যা দেখে মেঘ বলল, আমি জানি না মিশা কই। মিলি একা স্বরে বলল, আহিয়ান আর নিশা, তার মানে কি তারা একসাথে? নিশা যাচ্ছে এক অজানা গন্তব্যে। সে জানে না যাকে খুঁজতে যাচ্ছে তাকে আদৌ খুঁজে পাবে কিনা। হঠাৎ কারো ডাকে তার পা থেমে গেল। নিশা, নিশা শীতল দৃষ্টিতে তাকালো সামনে। আইহান বিস্ময়ে তাকিয়ে সে শুধায়, আপনি? তুমি এই জঙ্গলের রাস্তা কি করছো? দৃশ্যান্তর জঙ্গলের ভেতর পাতার ফাঁক দিয়ে সূর্যের আলো ধীরে মাটিতে পড়ছে। একটা নির্জন ঝোপের আড়ালে নিশা বসে হাঁপাচ্ছে। গা ঘেঁষে বসে আছে আইহান। তুমি ঠিক আছো? আইয়ান নিচু গলায় জিজ্ঞেস করলো। নিশা মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ, তবে ভয় লাগছে। আমি আছি পাশে, ভয় পেও না। আইয়ান চারপাশে সতর্ক দৃষ্টি রাখলো। তারপর ফিসফিসে বলল, তুমি আমাদের সঙ্গে ফিরে গেলে না কেন? নিশা একটু চুপ থেকে বলল, আমি সাজকে এসেছি কাউকে খুঁজতে। কাকে খুঁজতে? নিশা হালকা হাসলো, চোখে পুনরায় দিনের ছায়া। অনেক বছর আগের কথা, তখন আমার বয়স 14। আমি নাচ শিখতাম এক কালচারাল সেন্টারে। প্রতিদিন এক ছেলেকে দেখতাম, সে বাইরে দাঁড়িয়ে থাকতো। আমি যখন নাচতাম সে তাকিয়ে থাকতো, কথা বলতো না, হাসতো না, কিন্তু আমি জানতাম সে আমাকে দেখছে। আইহান চুপচাপ শুনছে। তারপর বাবার বদলির কারণে আমাদের চলে যেতে হয় চট্টগ্রাম। ছেলেটিকে আর কোনোদিন দেখিনি, জানি না সে কে, কোথায় আছে, কিন্তু আজও মনে পড়ে। তাই এসেছি সাজে। শুনেছিলাম সে এখানেই আসে মাঝে মাঝে। আইহানের চোখে এক কোমলতা ফুটে উঠল। তুমি আজও তাকে খুঁজছো? হ্যাঁ, জানি না কেন তার সেই চাহনি আজও আমাকে তাড়া করে বেড়ায়। আইহান ধীরে হাত বাড়িয়ে তার কাঁধে রাখলো। নিশা, যদি বলি আমি সেই ছেলে? নিশার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। আপনি কি বলছেন? আপনি? হ্যাঁ, আমি সেই আহিয়ান, যে প্রতিদিন তোমার নাচ দেখতাম। কিছু বলতে পারতাম না, শুধু দেখতাম আর মুগ্ধ হতাম। তারপর তোমরা চলে গেলে। আমি অনেক দিন খুঁজেছি তোমাকে, আর আজ এত বছর পর আবার তোমাকে খুঁজে পেলাম এই পাহাড়ে, এই জঙ্গলে। নিশার চোখে জল, ঠোঁটে এক শান্ত হাসি। তুমি আমায় মনে রেখেছিলে? ভুলে থাকা সম্ভব না নিশা, তুমি শুধু চোখে নয় মনে বসে গিয়েছিলে। এক মুহূর্তে নীরবতা, যেন জঙ্গলও থেমে গেছে। আহিয়ান, নিশা ফিস ফিস করে বলল, হুম? তুমি কি আবার হারিয়ে যাবে? আইয়ান তার হাত শক্ত করে ধরল। না নিশা, এবার আর না। দূরে গুন্ডাদের আওয়াজ শোনা গেল। আইয়ান বলল, চলো, এই পথ দিয়ে পালাতে হবে। আমি আছি তোমার সঙ্গে সব সময়।
চাঁদের আলোয় ভেসে থাকা সেই পুরনো জমিদার বাড়িটা যেন নিঃশব্দে তাদের দিকে তাকিয়ে আছে। লোহার ফটক আদোখোলা যেন ডাকছে অথবা সতর্ক করছে। বাড়ির বাইরের দেওয়ালে মলিন ছবি, তাদের ছাদের কোণায় বাদুর, জানালাগুলো সব বন্ধ, তবু মনে হয় কেউ ভেতর থেকে তাকিয়ে আছে। সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটা হলো সেই রংমহল। দরজা সবসময় বন্ধ, তবু ভেতর থেকে মাঝে মাঝে ভেসে আছে এক শোক সঙ্গীত, যেন কেউ এখন অপেক্ষা করে আছে। নিশা খুব ভয় পাচ্ছে। আইহানের হাত শক্ত করে ধরে আছে। তার গুন্ডাদের হাত থেকে পালিয়ে এসে এই ভয়ঙ্কর জমিদার বাড়িতে এসেছে। নিশা মনে মনে ভাবছে, সব নায়কের মতো আহিয়ান যদি একা সব গুন্ডাকে হারিয়ে দিত, কিন্তু এটা তো কোনো সিনেমা না। হঠাৎ ফিস ফিস করে কেউ বলল, এখানে তো নেটও নেই, চারদিক অন্ধকার। তোমার ফোনটা দাও তো। আসলে আমার ফোনে চার্জ নেই। পাগল, ফোনে চার্জ নেই মানে? আপনাকে খুঁজতে গিয়েই তো চার্জ আছে কিনা সেটা দেখা হয়নি। এখন সব দোষ আমার? এক মিনিট, আপনি যে সেই ছেলে যাকে আমি ভালোবাসতাম সেটা বিশ্বাসই হচ্ছে না। আয়ান গম্ভীর গলায় বলল, আমার চোখের দিকে তাকাও নিশা, আমি মিথ্যা বলছি না। তাছাড়া আমার কাছে প্রমাণ আছে। আয়ান তার ফোন বের করলো। ওয়ালপেপারে এক কিশোরী মেয়ের ছবি, ঠোঁটে অপূর্ব হাসি। এটা তো আমি। এটা আপনার কাছে আসলো কিভাবে? আমি লুকিয়ে তুলেছিলাম যখন তুমি আর আরমিন নাচ করছিলে। আমার দিকে এত তাকিয়ে থাকতেন কেন? বোঝো না নিশা, আমি এত বছর সিঙ্গেল কেন? আর তুমি অনেক বদলে গেছো। আগে কত ভালো ছিলে, এখন তো পুরো বেয়াদব। আমি বেয়াদব? আপনি বেয়াদব। একটা মেয়ে চেনেন না, জানেন না, তাও থাপ্পড় মারেন। আমার কিন্তু এখনো রাগ আছে। আরে এখন সব দোষ আমার, তাই না? হ্যাঁ, সব দোষ আপনার। আচ্ছা, শুধু তোমার জন্য মেনে নিলাম সব দোষ আহিয়ান চৌধুরী। পরের দিন ভোর সকালবেলায় প্রথম সূর্য রশ্মি ছুঁয়ে যাচ্ছে পুরনো জমিদার বাড়িটাকে। পচা টালির ছাদে আলো ঝিকিমিকি করছে। ভেজা লাল মাটির পথ শুকোতে শুরু করেছে। বারান্দার দরজাগুলো আদো খোলা, যেন কারোর ঘুম ভাঙছে ধীরে ধীরে। দেওয়ালে পুরনো ফটো ফ্রেমে সূর্যের আলো পড়ে অতীতের স্মৃতি জেগে উঠছে। পাখিরা ডাকছে, বটগাছের ছায়া জানালায়। নিশার ঘুম ভাঙল হালকা শব্দে। সে চোখ মেলে দেখল আহিয়ানকে। সব স্মৃতি একসাথে মনে পড়ে গেল। তবু তার মনে হচ্ছে কেউ যেন তাকিয়ে আছে গভীরভাবে। সে ফিসফিস করে আহিয়ানকে ডাকলো। আহিয়ান। আহিয়ান ঘুম যাওয়ানো কণ্ঠে বলল, কি? সকাল হয়ে গেছে, আমাদের যেতে হবে। ও আচ্ছা, আমি একটু ফ্রেশ হয়ে আসি, তারপর যাওয়া যাবে। সকাল 10টা। জমিদার বাড়ি থেকে বের হলো আয়ান আর নিশা। তারা হাঁটতে শুরু করলো। তাদের অজান্তেই ছাদের উপর থেকে কেউ একজন তাকিয়ে আছে নিশার দিকে। তারপর হঠাৎ সে হাসলো উন্মাদের মতো। অনেক বছর পর সে হাসলো। কিছু দূর গিয়ে তারা একটা গাড়ি পেয়ে যায়। তারপর ঢাকায় বাসে উঠে নিজেদের গন্তব্যে রওনা দেয়। মেঘ পায়চারি করছে। কাল থেকে নিশার কোনো খোঁজ নেই। যেমনই হোক বান্ধবী তো, তাই মেঘের খুব টেনশন হচ্ছে। মেয়েটা কোথায় গেল? ভাবতে ভাবতে সে চিন্তা করলো, একবার আবিরকে কল দেওয়া যাক। যদি আহিয়ানের খোঁজ পাওয়া যায় তাহলে নিশারও কিছু জানা যেতে পারে। আর দেরি না করে সে কল দিল। হ্যালো। কে বলছেন? না, মানে মেঘ। আকাশের মেঘ? না আবির ভাই, আমি মেঘ বলছি, আরমিনের বান্ধবী। তাহলে আমাকে হঠাৎ মনে পড়লো কেন? আইয়ান ভাইয়া আর নিশার জন্য। আবির মিষ্টি হেসে বলল, আরে ওরা দুজন একসাথেই আছে, আর কিছু ঘন্টা পরে ঢাকায় পৌঁছে যাবে। মেঘ স্বস্তির নিঃশ্বাস ফেল। সারা রাত সে ঘুমাতে পারেনি টেনশনের কারণে। এখন যেন কিছুটা হালকা লাগছে। সে এলোমেলো বিছানায় ঠাস করে শুয়ে পড়ল। ওপাশে আবির হতভম্ব মুখে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। অন্তত ধন্যবাদটা তো পাওয়া উচিত ছিল, তবে স্ক্রিনে কিছু একটা দেখে তার চোখ আটকে গেল। পরপর গালে 10টা থাপ্পড় পড়ার পর মেঘের চোখ দিয়ে অগাধ বর্ষার মতো অশ্রু ঝরছে। মানুষটা থেকে এইভাবে থাপ্পড় খাবে সে কল্পনাও করতে পারেনি। তার ফর্সাকাল ইতিমধ্যে লাল হয়ে গেছে, আর ভার্সিটির সব ছেলেমেয়ে তাকিয়ে আছে তার দিকে। রাগ দুঃখ সব মিলিয়ে তার মনে হচ্ছে মরে গেলেই বাঁচে। ঠিক তখনই এক কঠোর ধমকের কণ্ঠে কেঁপে উঠল সে। সাহস কীভাবে হলো এসব করার? আমার ফিলিংস নিয়ে খেলেছো তুমি নীলা। মেঘ, এত বড় নাটক করতে তোমার বুক কাঁপলো না? মেঘ চারপাশে তাকিয়ে ধরা গলেই বলল,
আমি আপনাকে ভালোবাসি আবির। আবির আগে কাঁপতে কাঁপতে বলল, ভালোবাসি না আমি তোমাকে, তোমার মতো মেয়েকে ভালোবাসা যায় না। আমি এতটাই খারাপ? ব্যথিত গলায় জিজ্ঞেস করলো মেঘ। আবির কিছু বলবে ঠিক তখনই আহিয়ান ছুটে এসে তাকে থামায়। স্পষ্ট কণ্ঠে বলে ওঠে, কি করছিস আবির? আবিরের ধমকে পুরো ভার্সিটি ক্যাম্পাস যেন কেঁপে ওঠে। সে গর্জে ওঠে। আমার চোখের সামনে থেকে যেতে বল একে। কান্না ভেজা চোখে মেঘ দৌড়ে চলে গেল। আহিয়ান হতবাক হয়ে বলল, কি করলি এটা? ও তো তোকে ভালোবাসে, এভাবে অপমান না করলেও পারতি। আবির রেগে গিয়ে ঝাঁটা মেরে আহিয়ানের হাত সরিয়ে দেয়। 25/3/2016। দেখতে দেখতে আজ 1 মাস হয়ে গেল। আবির যখন জানতে পারলো যে নীলাই মেঘ, তখন সে মেঘকে অনেক কথা শুনিয়েছিল। মেঘও থেমেছিল না, সে প্রমাণ চেয়েছিল। আবির তখন সেই রেকর্ড দেখিয়েছিল যেদিন মেঘ কল দিয়ে নেশার খোঁজ নিয়েছিল। ভুল করে সেদিন যে সিম থেকে আবির সাথে নীলা সেজে কথা বলতো, সেই সিম থেকে সে কল করে বসেছিল। সেদিন বাড়ি ফিরে মেঘ প্রচুর কান্না করেছিল। তারপর টানা 2 দিন অসুস্থ হয়ে শুয়েছিল। আজ চৌধুরী বাড়িতে বড় আয়োজন। বিগত 25 বছর পর বাড়িতে ছেলে মেয়ের বিয়ে হচ্ছে। চারিদিকে কত আয়োজন। পুরো বাড়িতে আজ মানুষে মানুষে ভরে গেছে। আজ মেহেদি, তাই বর্ষা রেডি হচ্ছে। আয়নায় নিজেকে দেখে হেসে বলল, বই তো সে আজ সবার নজরে তার দিকেই থাকবে, কারণ আজ সে বউ। হঠাৎ সকাল 10টা হবে হয়তো। বর্ষা রেডি হচ্ছে কলেজে যাওয়ার জন্য। বর্ষার চাচি নুসরাত এসে তাকে একটা শাড়ি দিয়ে বলল রেডি হতে। বর্ষা হতবাক হয়ে তাকিয়েছিল চাচির দিকে। তিনি তাড়া দিয়ে বলেন, তাড়াতাড়ি রেডি হও। বর্ষা তো বর্ষা। সে যখন জানতে পারলো পাত্রপক্ষ এসে গেছে, তখন আর কিছুতেই নিচে যাবে না। কিছুক্ষণ পর তার দাদি রূপা বেগম এসে ইমোশনাল ড্রামা করে গেলেন। রীতিমতো তিনি মরার হুমকি দিয়ে গেলেন। বর্ষা তার দাদিকে খুব ভালোবাসে। যখন তিনি মাথায় হাত দিয়ে শপথ করালেন, তখন বর্ষা বাধ্য হয়ে নিচে গেল। গিয়ে দেখতে পেল আরমিনের পরিবার, সাথে আরও বেশি খুব কাছের কিছু মুখ, তার প্রিয় মানুষ, যার সাথে অভিমান করে অনেকদিন কথা বলে না, হৃদয়। সবার আগে থেকেই হৃদয়কে পছন্দ করত। যখন হৃদয়ের জন্য বর্ষার হাত চাওয়া হয়, কেউ আর না করেনি। বর্ষা মা রাত্রিও খুব খুশি, রাজি হয়ে গিয়েছিলেন তিনি। তারপর সেদিন 3 পরিবার মিলে ঠিক করে 2টা বিয়ে একসাথে একই দিনে হবে। মায়ের ডাকে হুঁশ ফিরল বর্ষার। মুচকি হেসে মায়ের দিকে তাকালো। কেমন লাগছে মা? মনে হচ্ছে আকাশ থেকে চাঁদ নিচে চলে এসেছে। অসম্ভব সুন্দর লাগছে মা, কারো নজর না লেগে যেন। আর চল, আরমিন আর হৃদয় পরিবারের চলে আসছে। আর কিছুক্ষণ পর অনুষ্ঠান শুরু হবে। মা তুমি যাও, আমি আসছি। এই যেন এক অন্যরকম বিয়ের আয়োজন। 2টা বিয়ে হবে, তাও একই বাড়িতে। আইডিয়াটা ছিল শাহরিয়ার চৌধুরী। তিনি চেয়েছিলেন সব কিছু যেন এক জায়গায় হয়। নিশা সিঁড়ি থেকে নামছে, হাতে তার মেহেদির ডালা। আইয়ান এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সাদা লেহেঙ্গা, খোলা চুল, মুখে হালকা মেকআপ, অপূর্ব লাগছে তাকে। তাদের প্রেমটা এখন মাখো মাখো। কিন্তু নিশা সবসময় খোঁচা দিয়ে বলে, আপনি আমাকে কিভাবে সেদিন থাপ্পড় দিলেন? এইদিকে নিশার অভিযোগের শেষ নেই। আইহান হাজারবার ক্ষমা চেয়েছে, কিন্তু নিশা কিছুদিন পর পর একই প্রশ্ন করে। সন্ধ্যার আলোয় ঝলমল করছে চৌধুরী ভিলার চারপাশ। রঙিন আলোয় সাজানো গেট, ঢাকঢোলের শব্দ, চারপাশে হই হুল্লোড়। সব কিছুতেই এক উৎসবের ছোঁয়া। অতিথিরা এক একে প্রবেশ করছে, কেউ সেলফি তুলছে, কেউ আবার খাবারের দিকে এগুচ্ছে। ঠিক সেই মুহূর্তে ধীরে ধীরে প্রবেশ করলো এক যুবক। সে পরেছে গভীর নীল রঙের শেরওয়ানি, যার উপর ঝকঝকে সিলভার এমব্রয়ডারি, পরিপাটি করে আঁচল দেওয়া চুল, কানে হালকা হীরের দুল, চোখে চশমা না থাকলেও তার তীক্ষ্ণ দৃষ্টিতে যেন অদ্ভুত আকর্ষণ। তার চেহারায় আছে আত্মবিশ্বাস, এক প্রশান্ত অথচ দৃঢ় ব্যক্তিত্বের ছাপ। তাকে দেখে চারপাশে এক মুহূর্তের জন্য থমকে যায় সবাই। এদিকে নিশা দাঁড়িয়ে আছে মঞ্চের এক পাশে। ঠিক তখনই দুজনের চোখে চোখ পড়ল। সময় যেন এক মুহূর্তের জন্য থেমে গেল। সে স্পষ্ট উচ্চারণ করলো 4টি শব্দ, একটি নাম, আহিয়ান। কিন্তু হঠাৎ কাজ ভাঙা তার দৃষ্টি চলে গেল অন্য পাশে, যেখানে আহিয়ান দাঁড়িয়ে আছে। আবির চেঁচিয়ে বলল, 2টা আহিয়ান। এই মুহূর্তে সবার দৃষ্টি দরজার পাশে দাঁড়িয়ে থাকা কাঙ্ক্ষিত মানুষটির দিকে। সে ধীর পায়ে নুসরাতের সামনে এসে তাকে জড়িয়ে ধরে
কান্না ভেজা কণ্ঠে বলে, মা। সবাই ঘিরে বসে আছে আসল কাহিনী শোনার জন্য। শাহরিয়ার চৌধুরী কাছ থেকে উঠে বড় একটা নিঃশ্বাস নিয়ে বলতে শুরু করেন, আজ থেকে 25 বছর আগে সেদিন আহিয়ানের জন্ম হয়েছিল, আমাদের বাড়ির প্রথম সন্তান। কিন্তু বাড়িতে কেউ না থাকায় পাড়ার কয়েকজন মানুষকে নিয়ে আমি আহিয়ানের মাকে হাসপাতালে নিয়ে যাই। সেদিন তার নাকি যমজ সন্তান হয়েছিল, কিন্তু একজন নাকি মারা গিয়েছিল। নার্স আমাকে এটুকুই বলেছিল। আর আহিয়ানের অবস্থাও ভালো ছিল না, তাই আমি সেই মৃত সন্তানের ঘটনা কাউকে বলিনি। নার্স আমাকে একটা মৃত বাচ্চা দিয়েছিল, আর মুখটাও আমি দেখিনি, কারণ তখন আমার বুকে অনেক কষ্ট হচ্ছিল। সেই কষ্ট নিয়ে আমি সেই ছোট ভাইটিকে কবর দিয়েছিলাম। নুসরাত থামা করে কেঁদে উঠলেন, আমি আরিয়ান খান। সেদিন নার্স কিছু টাকার বিনিময়ে বলে দিয়েছিল আমি মারা গেছি, কারণ পাশের কেবিনে এক মহিলার ডেলিভারিতে বাচ্চা মারা যায়। সেই মহিলার অবস্থা খুব খারাপ ছিল। আমার বাবার নাম সৌরভ খান। নার্সকে টাকা দিয়ে আমাকে তাদের সন্তান বানিয়ে নিয়ে যায়, আপনাদের একটা মৃত বাচ্চা দিয়ে দেয়। প্রায় 3 বছর আগে আমি এসব জানতে পারি, কিন্তু তখনও সত্যি জানাতে চাইনি, কারণ আমি জানতাম এত বছর পর এইসব জানলে অনেক কষ্ট পাবেন। নিশা মৃদু স্বরে বলল, তার মানে আপনি এই বাড়ির সন্তান? আরিয়ান আহিয়ানের চোখে চোখ রেখে বলল, হ্যাঁ, আমি আরিয়ান চৌধুরী, এই চৌধুরী বাড়ির ছেলে। রিয়ান বুকে হাত রেখে বলল, এখানে কি সিনেমা চলছে? আমি এসব বিশ্বাস করি না। আহিয়ান ধমকে সুরে বলল, নাটক বন্ধ কর, এখন সিরিয়াস বিষয় চলছে এখানে। রিয়ান দ্রুত বলে ওঠে, আমিও কিন্তু সিরিয়াস, আমি বিয়ের ব্যাপারেই বলছি। শাহরিয়ার চৌধুরী গভীরভাবে বললেন, এই বিষয়ে পরে কথা হবে। আর আরিয়ান তো পালিয়ে যাচ্ছে না, আপাতত সবাই বিয়েটা উপভোগ করো। যা শুনে রিয়ান শান্তির নিঃশ্বাস নিল। রাত 3টা, মেয়েরা মেহেদি দিয়ে বসে আছে, বড়রা চলে গেছে রেস্ট করতে। ছেলেরা বলতে রিয়ানের ফ্রেন্ড হৃদয়, আরিয়ানের কাজিন আবির, আরিয়ান, ওরা সবাই আছে। সবাই নিজেদের মতো গল্প করছে, তবে আরিয়ান সবার থেকে আলাদা। একপাশে দাঁড়িয়ে মোবাইল দেখছে। মিলি এসব দেখে বিরক্ত হয়ে বলল, ধুর, ভালো লাগছে না। বর্ষা উঠে মিলির কানে ফিসফিস করে কিছু বলল। শুনে মিলির মুখে হাসির ঝিলিক। মিলি চিৎকার করে বলল, গাইস, অ্যাটেনশন প্লিজ। সবাই মিলির দিকে তাকালো। সে আবার বলল, দেখো, অনেক বোরিং লাগছে, চল ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলি। নিশার চোখে মুখে তখন একরাশ কৌতূহল, ঠোঁটে লুকানো হাসি। চারপাশে নরম আলোয় সবে মেঝেতে গোল হয়ে বসে পড়ল। মাঝখানে রাখা হলো একটা কাচের বোতল, যা ঘুরবে আর থেমে যাবে কারোর দিকে। উত্তেজনায় কারোর মুখ গম্ভীর, কারোর চোখে ঝিলিক হাসির। তাহলে শুরু করা যাক। আইহান বলল, আর বোতলটা ঘুরিয়ে দিল। বোতলটা ঘুরতে ঘুরতে থেমে গেল বর্ষার দিকে। সবে একসাথে হো হো করে হেসে উঠল। বলো বর্ষা, ট্রুথ না ডেয়ার? বর্ষা একটু থেমে আবার বলল, ডেয়ার। হৃদয় তৎক্ষণাৎ বলল, তাহলে বারান্দায় গিয়ে একটা গান গেয়ে আসতে হবে জোরে। লাজুক বর্ষা হাসি দিয়ে দাঁড়ালো। সবাই তালে তালে হাততালি দিল। এইভাবে খেলা চলতে থাকলো। কখনো গোপন সত্য প্রকাশ, কখনো সাহসিকতার কাজ। সবাই হেসে লুটোপুটি খাচ্ছে। কেউ পুরনো প্রেমের কথা বলছে, কেউ হঠাৎ কারো দিকে চেয়ে কিছু বোঝার চেষ্টা করছে। আহিয়ান যখন বোতল ঘোরালো তখন সেটা থেমে গেল নিশার দিকে। মুহূর্তে ঘরটা নিঃশব্দ হয়ে গেল। আহিয়ান জিজ্ঞেস করলো, তুমি ট্রুথ নেবে না ডেয়ার? নিশা তাকিয়ে রইল কয়েক সেকেন্ড, তারপর মুচকি হেসে বলল। সবাই উত্তেজনায় অপেক্ষা করতে লাগলো আহিয়ান এবার কি চ্যালেঞ্জ দেয়। আহিয়ান মুচকি হাসলো, তারপর বলল, তোমার প্রিয় মানুষটাকে এখনই ভালোবাসি বলতে হবে। আহিয়ানের মুখে ছিল এক ধরনের দুষ্ট হাসি, আর নিশার মুখে ছিল ভয়ের ছাপ। আরিয়ান এসব একদম পছন্দ করছে না। শুধু একজনের জন্য সেই বাচ্চাদের খেলায় অংশ নিয়েছে। আহিয়ানের এমন ন্যাকামি আর নিশার প্রতি অসামর্থ্য ভালোবাসা তার সহ্য হচ্ছে না। সবাই একসাথে চিৎকার করল, নিশা নিশা নিশা। নিশা উঠে দাঁড়ালো এবং সবার অবাক চোখের সামনে সোজা গিয়ে দাঁড়ালো আহিয়ানের সামনে। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে সে আর্মির দিকে ফিরে বলল, ভালোবাসি জান, আমার শখের বান্ধবী, সুখী হোস।
সুখী হোস, তোর যেন বিয়ের পর একটা সুন্দর পরীর মতো মেয়ে হয়, যে তোকে বলবে উফ মা তুমি কিছুই পারো না। আরে আরে কি হলো এটা? কেন, ডেয়ার তো পালন করলাম। মিলি মুখ ভেঙ্গিয়ে বলল। এটা তো চিটিং। বোতল আবার ঘোরানো হলো। এবার সেটা থামালো আহিয়ানের সামনে। আরিয়ান হেসে বলল। ট্রুথ না ডেয়ার? আহিয়ান গম্ভীর মুখে বলল। আরিয়ান বলল। এখনই এখানে যে কালো ড্রেস পরে আছে তাকে প্রপোজ করতে হবে। আরে এটা তো শুধু একটা গেম, ভয় পাওয়ার কিছু নেই। আর আহিয়ান, তুমি কি ভয় পেলে? ইস, তোমার সাহস তো আমার মতো হলো না। নিশা মুখ ফুলিয়ে বসে রইল। তার খুব কষ্ট লাগছে। আহিয়ান কিভাবে পালো তার সামনে অন্য কাউকে প্রপোজ করতে। নিশা তাকালো আহিয়ানের দিকে, যে অলরেডি তাকিয়ে আছে তার দিকে। কষ্টের ছাপ তার চোখে মুখে। আহিয়ান শান্ত গলায় বলল। না নিশা, এটা শুধু একটা গেম। এখানে মিলি ছাড়া আর কেউ কালো ড্রেস পরে নেই, তাই বাধ্য হয়ে নূরকে প্রপোজ করতে হলো। কিছু চিৎকারের শব্দে নিশার ধ্যান ভাঙল। এবার আহিয়ান ভাইয়া বলো, ট্রুথ না ডেয়ার? অবশ্যই ডেয়ার, বলল আরিয়ান। বর্ষা দুষ্টু হাসি দিয়ে বলল। তোমাকে প্রপোজ করতে হবে। কিন্তু কাকে? যাকে ইচ্ছে, মেয়ে হলেই চলবে। রাগে আহিয়ান হাত মুঠো বন্ধ করে ফেল। তার চোখের সামনে তার প্রিয় মানুষকে অন্য কেউ আর ভাবতে পারছে না সে। আবির বলল। আচ্ছা, সবার ঘুমানো উচিত, তবে গেমটা একটা গান দিয়ে শুরু করলে ভালো হয়। কি বলিস আইয়ান? গান কে গাইবে? মানে আমাদের মধ্যে এত বড় বড় দুইজন গায়ক আছে, অবশ্যই তারাই গাইবে। নিসার আমার প্রাণের বন্ধু, শুরু করে দাও। আহিয়ান গিটারে টুংটাং করে সুর তুলল, তারপর গলার স্তর নরম করে গাইতে শুরু করল। তুমি আর আমি শব্দের নাচে থাকবো চুপচাপ, হারাবো বাঁচে। তুমি আর আমি ফুলের ভেতর হাসবো জেগে, হারাবো মোড়ে। তুমি আর আমি চোখের জল ভিজবো ভরে পূর্ব স্বপনে। সবাই একসাথে। তুমি আর আমি আকাশ ছুঁইব জামিন। তুমি আর আমি স্বপ্ন ছুঁইব জীবন। আরিয়ান নিশার চোখে চোখ রাখলো, যা আরিয়ান খুব ভালো করে লক্ষ্য করলো। নিশা তোমার টাকাকে ভালোবাসে, তোমাকে না। চারিদিকে আলোকসজ্জে ঝলমল করছে। উঠান জুড়ে টাঙ্গানো হয়েছে হলুদ রঙের কাপড় আর রঙিন কাগজের ফুল। বাতাসে ভাসছে ফুলের মিষ্টি গন্ধ আর মৃদু বাদ্যের সুর। বাড়ির মহিলারা গায়ে হলুদের গান গাইছে। হাসি আর আনন্দের চারপাশ মুখর। মাঝখানে বসে আছে বর্ষার আরমিন, হলুদের শাড়ি পরে, হাতে মেহেন্দি লাল রং, মুখে লজ্জার হাসি। মাথার উপর ছাতা ধরে রেখেছে ছোটরা। ছাতায় টাঙ্গানো হলুদের পাড় আর ফুলের মালা। এক একে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এসে কোণে গায়ে হলুদ মাখাচ্ছে। পাশাপাশি চা, দই, মিষ্টি খাওয়ানো হচ্ছে। বাড়িতে মিশে আছে আতরের সুবাস। ছোটরা ফুল ছিটাচ্ছে আর মাঝে মাঝে ঢোলের তালে নাচছে। অন্য পাশে রাখা বড় পাত্রে পায়েস, মিষ্টি, নারকেলের লাড্ডু আর নানা মুখরোচক খাবার সাজানো। আনন্দে ভাসছে পুরো উঠোন। ভোরে রিয়ান আর হৃদয়ের গায়ে হলুদ শেষ হয়েছে। এখন বর্ষার আরমিনের পালা। নিশা মুখে হলুদ মাখামাখি করে রুমে গিয়েছে পরিষ্কার করতে। আয়নার সামনে দাঁড়িয়ে টিস্যু দিয়ে মুখ পরিষ্কার করছে। হঠাৎ কিছু একটা পড়ার আওয়াজ পেয়ে পিছনে ঘুরে দেখে এক পা দূরে একটা ফুলদানি পড়ে আছে। আশ্চর্য, ফুলদানি পড়লো কিভাবে? তুমি নিশার রুমের সামনে কি করছিলে? আয়ানের কণ্ঠে তীব্র ক্ষোভ। কেন? আমি যা ইচ্ছে করতে পারি, তাতে তোমার কি? তুমি হয়তো ভুলে যাচ্ছ আমি এই চৌধুরী বাড়ির ছেলে, আরিয়ান চৌধুরী। আমি আমার বাড়িতে যা ইচ্ছে তা করতে পারি। সে তোমার অধিকার, তুমি চাইলে যা ইচ্ছে করতে পারো, কিন্তু নিশার আশেপাশে যেন তোমাকে আর না দেখি। ও তোমার ভাবি হয়। হু হু করে হেসে উঠল আরিয়ান। ও ভাবি, নিশা তোমাকে ভালোবাসে না। আহিয়ান, তুই কতটুকু জানো নিশার সম্পর্কে? নিশা যদি সত্যি তোমাকে ভালোবাসতো তাহলে সে আমার থেকে কখনোই গোলাপ নিত না। ওটা তো একটা গেম ছিল, তাই? আরিয়ান আহিয়ানের সামনে এসে তার গলার কলার টেনে ধরে গম্ভীর গলায় বলল। নিশা তোমার টাকাকে ভালোবাসে, তোমাকে না। মেঘলা বিকেলের আলোয় ঘরটা ঝলমল করছে। গোলাপি আর সোনালি রঙের শাড়িতে তাকে সাজানো হয়েছে। গলায় হার,
কানে দুল, হাতে শাখা পলা, সব মিলিয়ে যেন এক অপূর্ব সৌন্দর্যের মূর্তি হয়ে উঠেছে সে। ঘরের মেয়েরা তাকে ঘিরে একচোট হাসাহাসি করছে, কেউ ঘুমটা ঠিক করে দিচ্ছে, কেউ কপালের কাজল একটু টেনে দিয়েছে। বুক ধুকপুক করছে তার। নতুন জীবনের দ্বার প্রান্তে দাঁড়িয়ে সে যেন স্বপ্নের জগতে এক রাজকন্যা। আরমিনকে স্টেজে নিয়ে যাওয়া হলো, সবাই মিলে ছবি তুলো। কিছুক্ষণ পর বরযাত্রীরাও চলে আসবে। আরমিন কমিউনিটি সেন্টারে স্টেজে বসে আছে, পাশে দাঁড়িয়ে আছে নিশা।